टूट जाने हम खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला। যাকে আমি ভালোবাসতাম তার সাথে আমার বিয়ে হলো ঠিকই, কিন্তু আমার জানা মতে আমি তার দ্বিতীয় বউ। পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করা হলো, কিন্তু তাকে যে পরিমাণ ভালোবাসতাম সেটা যেন অত্যাচারের সাথে ধুয়ে মুছে যাচ্ছে। এক কাপ চা নিয়ে এই রোবটের ভিড়ে ব্যালকনিতে বসে কাজী নজরুলের লেখা বিদ্রোহী কবিতাটা পড়ছিলাম। সাহিত্যের বই পড়তে আমি খুব ভালোবাসি, আগেই আগ্রহটা ছিল না, কিন্তু এখন এগুলো ছাড়া আমার কোনো সঙ্গী নেই। বাড়িতে যারা আছে তারা মানুষ, কিন্তু কেমন জানি রোবটের ন্যায় আচরণ করে। হঠাৎ চলে আসলাম ভাবনা জগতে। সেদিন ছিল শুক্রবার, স্কুল ছুটি ছিল, তাই বাসায় বসে টিভি রিমোট নিয়ে আমি আর আমার ভাই সুগা মারামারি করছি। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। ওই যা, গিয়ে দরজাটা খুলে দিয়ে আয়। লে হালুয়া, আমি যাবো কেন? তুই যা, লেডিস ফার্স্ট, তাই তুই যাবি। টিভি রিমোট নেওয়ার সময় তো বলিস না লেডিস ফার্স্ট, আমি যাবো না। আম্মু চিল্লিয়ে বলতে লাগলো, কি রে আর কতক্ষণ বাজবে কলিং বেলটা? তেই হুম, গিয়ে খুলে দে। যা যা, আম্মু তোর নাম নিয়েছে কিন্তু, আম্মুকে তো পরে দেখে নেব। আমি ওইনাটা ঠিক করে দরজাটা খুলে দিলাম। দেখলাম একটা ছেলে নীল কালারের পাঞ্জাবি পরে আছে। আচ্ছা, সুগা আছে বাসায়? কি হলো বলুন, সুগা আছে বাড়িতে? জি আছে, আপনি ভেতরে আসুন। ছেলেটা স্যান্ডেল খুলতে খুলতে জিজ্ঞাসা করলো, আপনি কে হন সুগার? আমি ওর বোন হই। এই বলে আমি ভেতরে চলে আসলাম নিজের রুমে। সুগার পাশে জাঙ্কুক ভাইয়া বসে গল্প করতে লাগলো। আম্মু নাস্তা দিচ্ছে, এমন সময় আমার ডাক পড়লো, তে তে, তোর বান্ধবী জিমিন এসেছে। হ্যাঁ আম্মু, আসছি। আমি বাইরে গিয়ে দেখি জিমিন এসেছে। আমাকে দেখে জাঙ্কুক ভাইয়া কি যেন বললো ভাইয়াকে। আমি জিমিনকে নিয়ে ভেতরে চলে আসলাম। জাঙ্কুক ভাইয়া প্রায়ই আসতো আমাদের বাড়িতে, আর আমি তাকে এক পলক দেখার বাহানা করতাম। এইভাবে মাধ্যমিকে A+ পেয়ে ভাইয়াদের কলেজে ভর্তি হলাম। যেদিন আমি কলেজে প্রথম আসলাম ভাইয়ার খুব জ্বর ছিল, তাই জাঙ্কুক ভাইয়ার ওপর আমার সমস্ত দায়িত্ব ছিল। কলেজে এসে বুঝতে পারলাম শুধু আমি না, আরো অনেক মেয়ে জাঙ্কুক ভাইয়ার জন্য পাগল। আমার পাশে ভাইয়াকে দেখে সব মেয়েরা কেমন অবাক হয়ে রইলো। আরে জাঙ্কুক, এই মেয়েটাকে? ও সুগার বোন, নতুন ভর্তি হয়েছে। আজকে সুগার জ্বর, ও চেনে না, তাই আমার ওপর দায়িত্ব আছে। ও আচ্ছা, সুগা এখন কেমন আছে? ভালোই আছে, জ্বর কমেছে এখন। আচ্ছা যাই হোক, আমার সাথে বিকালে ঘুরতে যাবে তো? ওকে যাবো। এখন আমরা তাহলে যাই, চলো তে। মেয়েটার কথার ধরন শুনে যা বুঝলাম জাঙ্কুক ভাইয়ার সাথে ভালো সম্পর্ক আছে। উফ, মনে হচ্ছে নিজের চুল নিজেই ছিঁড়ি। ভাইয়া, আমি এখন সম্পূর্ণটা চিনে গিয়েছি, আপনি এখন যেতে পারেন। একদমই না, যতক্ষণ না কলেজ শেষ হচ্ছে ততক্ষণ তুমি আমার দায়িত্বে রয়েছো। কলেজ টাইম শেষ হলো, ভাইয়া আমাকে বাইকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। এখন বাড়ি যেতে অনেক দেরি। হঠাৎই ভাইয়ার ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করে তার সাথে কথা বলে আবারও বাইকটা ঘোরাতে লাগলো। ভাইয়া, আমি এদিকে যাচ্ছি কেন? একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, প্লিজ একটু অপেক্ষা করো, বাড়ি পৌঁছে দেবো। একটা বড় কোম্পানির সামনে থামলো গাড়িটা। আমাকে নিয়ে ভেতরে গেল। এটা একটা কাপড়ের কোম্পানি, বেশ বড় একটা ব্র্যান্ডেড কোম্পানি। তেইহুং, তুমি বসো, আমি কিছুক্ষণ পরে চলে আসবো, আপু ডাকছে। তিনি গেলেন। দেখলাম তাকে অনেকেই সম্মান করছেন। মানেটা বুঝতে আমার খুব বেশি সময় লাগলো না। উনি আসলে এই প্রতিষ্ঠাতার ছেলে। দুপুর থেকে বিকেল গড়িয়ে গেল, তখন তিনি আসলেন। চলো, খিদে লেগেছে? আমি কোনো কথা বললাম না। তিনি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। ওখানে দুপুরের খাবারটা বিকালে খেলাম। রেস্টুরেন্ট থেকে সোজা চলে আসলাম বাসায়। দুর্বলতা দিন দিন যেন বেড়েই চলেছে। তাকে এক পলক দেখা আমার কাছে মনে হয় যেন বিশ্বজয়ের মতো বড় কাজ। আর যেদিন দেখা হতো না, তার ফেসবুক আইডি নিয়ে দিন কাটিয়ে দিতাম আমি। হঠাৎই জাঙ্কুকের চিৎকারে আমি ভাবনার জগৎ থেকে বাস্তব জগতে ফিরলাম। নিচে গিয়ে দেখলাম আজকে তাড়াতাড়ি ফিরেছেন তিনি। তাতে হয়তো আমার কোনো যায় আসে না। জাঙ্কুক আমাকে দেখে রাগে গজগজ করতে করতে উপরে চলে আসলো। এই মেয়ে, জাঙ্কুক যতক্ষণ রুমে আছে ততক্ষণ রুমে যাবে না। এটা আর নতুন কিছু না। জাঙ্কুক ভাইয়া হুটহাট কোনো কারণ ছাড়াই আমার ওপর রেগে যান। কেন তা আজও জানলাম না। আমার তো কোনো কাজ নেই, তাই চলে আসলাম নিজের জায়গায়। আবারও ভাবনার জগতে চলে গেলাম। জাঙ্কুক ভাইয়া আর আমি অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে গেলাম। কলেজ লাইফও শেষ হলো। আমি এইবার ভাবলাম জাঙ্কুক ভাইয়াকে মনের কথা বলা উচিত। বসন্ত চলে এসেছে, গাছে নতুন নতুন পাতা গজাচ্ছে। কত সুন্দরী না লাগছে এই পৃথিবী। এটাই প্রপোজ করার উপযুক্ত সময়। সকালে এইগুলোই ভাবছিলাম। বেশ কয়েকদিন ধরে তার কোনো খোঁজ নেই। তাকে দেখার জন্য মনটা ছটফট করছে। সুগা ভাইয়া তো বাইরেও যেতে দেয় না আমাকে।
ফেসবুকেও তেমন অ্যাক্টিভ দেখছি না, কিন্তু হলোটা কেউ না। ব্যালকনিতে বসে সমরেশ মজুমদারের লেখা 7 কাহন গল্পটি পড়ছিলাম। হঠাৎই সুগা ভাইয়া আর চাঙ্কুক ভাইয়া ব্যালকনিতে আসে। এতদিন পর চাঙ্কুক ভাইয়াকে দেখে খুশিতে আমি প্রায় পাগল হয়ে উঠেছি। ভাইয়া আপনি? বাবা সাহিত্য পড়ো? চাঙ্কুক, তেইহুং তোরা কথা বল, আমি দেখি আম্মু কেন ডাকছে। তোমাকে আমার কিছু বলার আছে তেইহুং। আপনাকেও কিছু বলার আছে আমার। আচ্ছা আগে তুমি বলো। না না আপনি বলুন আগে। আসলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই নাও বিয়ের কার্ড। এমন একটা কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। কেমন করে যেন কেউ একজন গলাটা টিপে ধরেছে আমার। নিঃশ্বাসে প্রচুর প্রবলেম হচ্ছে। সবকিছু কেমন অন্ধকার হয়ে আসছে চোখের সামনে। নিজেকে একটু শান্ত করলাম, ভাইয়ার হাত থেকে কার্ডটা নিলাম। আগামী সোমবার আমাদের বিয়ে, তো তোমাকে যেন বিয়েতে দেখি, ওকে? আর হ্যাঁ, তোমার যেন কি একটা বলার ছিল। আসলে আমি ভুলে গেলাম কি বলতে যাচ্ছিলাম। ভাইয়া আমার কথা শুনে হাসতে শুরু করলো। আমিও খানিকটা মিথ্যে হাসার অভিনয় করলাম। চাঙ্কুক ভাইয়া আর বসলো না, চলে গেল। সাথে আমিও আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। পাগলের মতো কাঁদতে লাগলাম। রাতের খাবার আর গলা দিয়ে নামলো না। বসন্তের ফুল আমার আর ফুটলো না। আসলেই অসমাপ্ত রয়ে গেল আমার একতরফা ভালোবাসা। দিনের পর দিন কাটতে লাগলে কেমন জানি ভেঙে পড়েছিলাম আমি। সারাদিন সাহিত্য বাদ দিয়ে তার ছবি দেখে কাটিয়ে দিতাম। রবিবারে ভাইয়া আমাদের সকলকে নিয়ে গেলেন তাদের বাড়িতে। কালই বিয়ে হবে ভাইয়ার সাথে আয়ু আপুর। আজকে এনগেজমেন্ট পার্টি ছিল, বেশ মানিয়েছে দুজনকে। আমার সামনে আমার ভালোবাসার মানুষটি অন্য মেয়ের হাতে রিং পরিয়ে দিল। আমি শুধুমাত্র চেয়ে রইলাম। আর সহ্য করার ধৈর্য আমার ছিল না। তাই আর অপেক্ষা না করে বাড়ির বাইরে চলে আসলাম। ওখানে বসার সিস্টেম ছিল, কেউ নেই। বাড়িটা সম্পূর্ণ আলো দিয়ে সাজানো, তাই এদিকেও আলোতে ঝলমল করছে। হেলান দিয়ে বসে ভাবনার জগতে ডুবে আছি আমি। সেই ভাবনার একমাত্র জগৎ হলো চাঙ্কুক। হঠাৎ করে কেউ কাঁধে হাত দিল। আমি তাড়াতাড়ি চোখ মুছে তাকিয়ে দেখলাম চাঙ্কুক ভাইয়া। এখানে বসে কি করছো তুমি? আসলে এমনি। তোমার কণ্ঠ এমন লাগছে কেন? কান্না করছো? কই না তো, আমার কাছে কিচ্ছু লুকাবে না। ওই ধমকটা আমি আর সহ্য করতে পারলাম না। কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরলাম। আমি আপনাকে ভালোবাসি চাঙ্কুক ভাইয়া। চাঙ্কুক ভাইয়া কথাটা শুনে এক ঝটকায় তার থেকে আমাকে দূরে করে দিল। কি বলছো এসব? তুমি আমার ছোট বোনের মতো। সরি ভাইয়া, আমি নিজের হুঁশে ছিলাম না, তাই হয়তো আপনার সাথে। আর একবারও পেছনে না ফিরে বাড়ির মধ্যে চলে আসলাম। চাঙ্কুক ভাইয়া হয়তো বা আমার থেকে এমন ব্যবহার আশা করেনি। অনুষ্ঠান চলছে, বাট আমি অখেয়ালে আছি। এখনো চিন্তা ভাবনায় শুধু চাঙ্কুকই জড়িয়ে রয়েছে। বাড়িতে চলে আসলাম। জ্বর উঠেছে প্রচুর। ভালোই হয়েছে কালকে বিয়েতে না যাওয়ার বাহানা খুঁজে পেলাম। সকালে আমার এত জ্বরের কারণে ভাইয়ারও আর বিয়েতে যাওয়া হলো না। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেলাইন চলছে, তার সাথে ঘুমের মেডিসিন। পরের দিন নিজেকে আমার বেডরুমে আবিষ্কার করলাম। হয়তো তোমার বিয়ে হয়ে গেছে চাঙ্কুক ভাইয়া। তুমি আর আমি এখন অনেক দূর হয়ে গেলাম। যদি সাহিত্যের গল্পের মতো ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়া যেত, তাহলে হয়তো কেউ আর ডিপ্রেশনে থাকতো না। ডক্টর বলেছে আমাকে নাকি আবহাওয়া পরিবর্তন করা উচিত। তাই ভাইয়া আর আম্মু সিদ্ধান্ত নিয়েছে দাদুর বাড়িতে যাবে। 2 দিন পর আমরা দাদুর বাড়িতে চলে আসলাম। সেই মানুষটার খবর আর আমি জানতে পারিনি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব থেকেই আমাকে ব্লক করে দিয়েছে। আগে যতটা না কষ্ট পেয়েছি, এখন তার থেকেও দ্বিগুণ কষ্ট হচ্ছে। কিছু পিক আর পুরাতন মেসেজ ছাড়া আর অস্তিত্ব বলে আমার কাছে তার কিছুই নেই। আমার সুস্থ হওয়ার পরই ইউনিভার্সিটিতে ভর্তি করা হলো। এখন দিনে হাসি খুশি আর রাতে বালিশ ভেজানোর কাজ চলছে। এর মধ্যেও কোনো খোঁজ পেলাম না চাঙ্কুক ভাইয়ার। হয়তো ভালোই আছে। আমি আবার মনোযোগ দিলাম পড়ালেখায়। ইতিমধ্যে চাঙ্কুক ভাইয়াকে ভোলার জন্য ওর সব ফটো মেসেজ ডিলিট করে দিয়েছি। হঠাৎ এক ঝড়ে আবার জীবনটা তছনছ হয়ে যায়। হুট করে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমার মতের বিরুদ্ধেই পারিবারিকভাবে বিয়েটা করতে হয়েছে আমায়। আর অবাক হলাম তো বরকে দেখে, কারণ বরটা আর অন্য কেউ ছিল না, স্বয়ং চাঙ্কুক ভাইয়া। বাসর রাতে যখন বসেছিলাম মনে হচ্ছে কেউ কলিজা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, কারণ চাঙ্কুক ভাইয়া ওর তো বিয়ে হয়ে গেছে আয়ু আপুর সাথে। তাহলে আয়ু আপু কই? আর আমাকেই কেন বা বিয়ে করলো? ঠিক রাত 12:30 বাজে তখন তিনি রুমে আসলেন। রীতি অনুযায়ী আমি তাকে সালাম করতে গেলাম, কিন্তু তিনি পা দুটো সরিয়ে নিলেন এবং
আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে একটা রুমের ফ্লোরে ফেলে দিল। আজ থেকে এটাই তোমার রুম, আমার সামনে আসার চেষ্টাও করবে না, নইলে কিন্তু তোমার অনেক বিপদ হবে। তার কথাগুলো আমার মাথার ওপর থেকে গেল। এমনই যদি করবে তাহলে আমায় বিয়ে করলো কেন? আর আয়ু আপুই বা কিরকম যে নিজের বরকে আবার বিয়ে করতে দিল? এমন চিন্তায় আর ঘুম হলো না আমার। ভোর হতেই আর শুয়ে থাকতে ইচ্ছা করলো না। আমি চেঞ্জ করব, কিন্তু আমার লাগেজটা তো ভাইয়ার ঘরে। কি করি? যাবো কি একবার? কিন্তু ভাইয়া যে নিষেধ করেছে। যাই একবার, যা হবে দেখা যাবে। গুটি গুটি পায়ে ভাইয়ার রুমে চলে আসলাম। যেই না লাগেজটা নিতে যাব, একটা চিৎকারে আমার আত্মা কেঁপে উঠলো। কেন এসেছো তুমি আমার রুমে? কি হলো বলো? আমি তোমাকে নিষেধ করেছি না আমার রুমে আসবে না? ওনার চিৎকার শুনে সবাই রুমে প্রবেশ করলো। জাঙ্কুক, শান্ত হও। এই মেয়ে, কেন এসেছো জাঙ্কুকের রুমে? ও নিষেধ করেছে না? আসলে আমি চেঞ্জ করব, তাই লাগেজ নিতে এসেছিলাম। লাগেজ নিতে এসেছিলে? বাড়িতে কি কাজের লোকের অভাব হয়ে গেছে? তাদেরকে বললে কি হতো? আমি তো কাউকে চিনি না, কিভাবে বলতাম এত সকালে? এবার সবাই চুপ হয়ে গেল। ঠিক আছে, এরপর আর জাঙ্কুকের সামনে আসবে না। আমি সব চাকর বাকরের সাথে তোমার পরিচয় করিয়ে দেব। এই, কে আছিস? ওর লাগেজটা ওর রুমে দিয়ে আয়। আর তুমি চলো। কি কপাল আমার, নিজের স্বামীর রুমে আসবো, তাও আবার এত ঘটনা ঘটে গেল। আমিও রুমে চলে আসলাম। সবাই আমার সাথে রোবটের মতোই কাজ করত। কেউ এক মিনিটও আমার সাথে দরকারি ছাড়া কথা বলতো না। এইভাবেই দিন চলতে লাগলো আমার। সব যেন এখন অপরিচিত লাগে। কাজের লোকেরাও অনেক বিজি। আমার রুমে টাইম অনুযায়ী খাবার চলে আসতো। আমি আয়ু আপুর খোঁজ নিতে চেষ্টা করি, কিন্তু কোনো ফল হয়নি। একদিন আমার শ্বশুর শাশুড়ি এক কাজিনের অসুস্থতার কারণে তাদের বাসায় গেলেন, বলে গেলেন 2 দিন থাকবে। তবে সেটাও আমি জানতে পারি কাজের লোকের মুখে। আমার একটা নেশা উঠে গেল জাঙ্কুক ভাইয়ার কাছ থেকে সবকিছু জানার। রাতেও কাজের লোকেরা থাকে না, এটাই হলো মুখ্যম উপায়। রুমে বসেছিলাম, হঠাৎই জাঙ্কুক ভাইয়ার ডাক পড়লো। আমার খাবার দাও, খিদে লাগছে। আমিও খাবার বেড়ে দিতে থাকলাম। খাওয়া শেষে হাত ধুয়ে সোজা আমার শাড়িতে হাত মুছলো। সেটা দেখে আমি বেশ অবাক হলাম। তিনি রুমে চলে আসলেন, পিছে পিছে আমিও গেলাম। কিছু বলবে? জি জি, কিছু প্রশ্নের জবাব চাই আমি আপনার কাছ থেকে। ভেতরে আসো। এবার বলো, কি বলবে? আমাকে বিয়ে করার কারণ? তোমাকে তোমার প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য? শাস্তি মানে? কিসের শাস্তি? কেনই বা বিয়ে করলেন আর কেনই বা শাস্তি দিচ্ছেন? একটা কারণ তো আছে নাকি? প্লিজ বলুন। আমি কারণ বলতে বাধ্য নই। ঠিক সেই সময় আমি তার পা চেপে ধরলাম। প্লিজ বলুন, প্লিজ, কেন শাস্তি দিচ্ছেন? কি করেছি আমি? কি করছো কি? ছাড়ো পা। যতক্ষণ না আমাকে শাস্তির কারণ বলবেন ততক্ষণ আমি পা ছাড়বো না। শুনতে চাও তো? শোনো কি কারণ। তখন কলেজে চান্স পেয়ে কেবল প্রথম দিন ক্লাস শেষে একটা মেয়েকে দেখে আমার কেমন জানি ফিল হতে থাকে। মেয়েটা আর কেউ না, আয়ু। প্রথম যখন ওকে প্রপোজ করতে গিয়েছিলাম তখন সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিল। তারপর আমি হার মানি নাই, পাগলের মতো ভালোবাসতাম ওকে। এক সময় আসলো ও আমাকে ভালোবাসতে শুরু করলো। যেই মেয়ে আমাকে রিজেক্ট করেছিল সেই মেয়ে আমাকে প্রপোজ করলো। এইভাবেই চলতে লাগলো আমাদের রিলেশন। এমনই একদিন, জাঙ্কুক, একটা কথা বলি? বলো। আমি যদি দেখি তুমি অন্য কারোর হয়ে যাচ্ছ, সেদিনই হবে তোমার আর আমার শেষ রিলেশন। আর কখনো আমাকে তুমি পাবে না। আরে পাগল, তোমাকে ছাড়া আমি কোথায় যাব? আমি যে শুধু তোমাকেই ভালোবাসি আর কাউকে না। এমন কথা আর কখনো বলো না প্লিজ। ঠিক যেদিন আমাদের এনগেজমেন্ট, তুমি আমাকে জড়িয়ে ধরে প্রপোজ করলে, সেটা আয়ু দেখে ফেলে। আমাকে ভুল বোঝে সে মনে করে আমি তোমাকে ভালোবাসি। তুমি চলে যাবার পর ওই আংটিটা ছুঁড়ে ফেলে দেয় আমার মুখের উপর, আর বিয়েটাও ক্যান্সেল করে দেয়। আর সেদিন যে কথাটা বলেছিল সেটাইও ঘটালো। অত লোকের মধ্যে বিয়েটা ভেঙে দিল। জানো আমার এবং আমার পরিবারের কতটা অসম্মান হয়েছে? শুধুমাত্র তোমার জন্য হয়েছে এগুলো। এর প্রাপ্য শাস্তি তোমাকে পেতেই হবে। এই বলে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। আমার আটকানোর মতো সাহস নেই। আমি এ কি করলাম? শুধুমাত্র আমার একটা ছোট্ট ভুলের জন্য জাঙ্কুক ভাইয়ার জীবন শেষ হয়ে গেল। জাঙ্কুক ভাইয়া এখনো বাড়িতে ফেরেননি। রাত 1টা বাজতে গেল। আমার ভয় হওয়া শুরু হলো। এখন যেন মনে হচ্ছে আমাদের যদি দেখা না হতো তাহলে হয়তো এত কিছু ঘটতো না। আমি তাহলে জাঙ্কুক ভাইয়ার প্রথম বউ। কিন্তু এত কিছু হয়ে গেল, আমার পরিবার থেকে কেউ একবারও ফোন বা খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করলো না। আসলে আমি তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিলাম। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছি। সকালে আমার ঘুম ভাঙলো সূর্যের আলোয়। হঠাৎ আত্মাটা কেঁপে উঠলো। জাঙ্কুক ভাইয়া কোথায়? তাড়াতাড়ি রুমে গিয়ে দেখলাম শুয়ে আছে। আরো একটা দিন গড়িয়ে গেল। আজ একটু বেলা করেই উঠলাম। ফ্রেশ হয়ে জাঙ্কুকের রুমে গেলাম। শাশুড়ি মা ফোন দিয়ে জাঙ্কুককে জানিয়ে দিয়েছেন 1 সপ্তাহের আগে আসতে পারবেন না।
আমি জাঙ্কুকের রুমে গিয়ে টোকা দিলাম। তিনি আমার দিকে তাকালেন, কিন্তু কোনো গ্রাহ্য করলেন না। আজ আমি বাবার বাড়িতে যাব। সেটা তুমি পারবে না। মানে? রেজিস্ট্রি পেপারে সাইন করার সাথে সাথে কিছু কন্ট্রাক্ট পেপারেও সাইন করেছো, যেখানে লেখা আছে বিয়ের পর তোমার পরিবার তোমার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবে না, বা তুমিও কোনো রকম যোগাযোগ করতে পারবে না। এসবের মানে কি? তারা এসব জানতো? তারা স্ব ইচ্ছায় সবকিছু জেনে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে, বুঝলে? আমার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। কোনো রকমের কষ্টকে চাপা দিয়ে বললাম, আমার কিছু জিনিস কেনার আছে, আপনি কি আমার সাথে যাবেন? প্রশ্ন ওঠে না। তোমার যেখানে যাওয়ার যাও, সন্ধ্যার আগে বাড়িতে দেখতে চাই, না হলে দেখতে আমি কি করি। আমি কোনো রকমে নিজের রুমে চলে আসলাম। রেডি হয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। শপিং করার পথে ফিরছিলাম, হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগলো। উপস, সরি। ও তেইহন, কংগ্রাচুলেশন। তো কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? খুব ভালো। তো কেমন চলছে ওই জাঙ্কুকের সাথে সংসার? আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। আমি তো দিব্যি ভালো আছি। সেদিন তুমি ওই ঘটনাটা না ঘটালে আমি তো জাঙ্কুকের থেকে দূরে থাকতেই পারতাম না। মানে? আসলে কলেজ লাইফ থেকে আমি তাকে খুব একটা পছন্দ করতাম না। সে যত সুন্দর হোক না কেন। তাহলে কেন ওর সাথে রিলেশনশিপে গিয়েছিলে? আর বলো না, জাঙ্কুকের প্রপোজাল রিজেক্ট করার পর সুগা আমাকে থ্রেট দিয়েছিল। তাই জন্যই তো বাধ্য হয়ে আমাকে রিলেশনেও যেতে হলো। আমি আরো আগে ওকে বলে ক্ষমা চেয়ে নিতাম, কিন্তু সুগার জন্য আর করতে পারিনি। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছিলাম। অলরেডি আমার বিয়ে ঠিক করা ছিল কাইয়ের সাথে, আমার ছোটবেলার বন্ধু। আমি এবার সব ক্লিয়ার হয়ে গেলাম আয়ু আপুর কথা শুনে। আসলেই তো জোর করে তো আর সবকিছু পাওয়া যায় না। পেছন থেকে একটা ছেলে এসে আয়ু আপুকে ডাক দিল। এই হলো আমার হাজবেন্ড কাই, আর ও হলো তে, যার কথা আগেও তোমাকে বলেছিলাম। খুব জোর করে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসলো তারা। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে জাঙ্কুক তোমাকে এখনো মেনে নেয়নি। আমি যখন তোমার জীবন নষ্ট করেছি, আমিই গর্ব তোমার সংসার। বলো তে, আমাকে কি করতে হবে? আমিও বাধ্য হয়ে সেদিন থেকে আজকের সব ঘটনা খুলে বললাম। আমি ভাবতেও পারিনি এত কিছু করবে জাঙ্কুক তোমার সাথে। আমি তো শুধুমাত্র একটা ভুল খুঁজছিলাম সম্পর্ক শেষ করার জন্য, কিন্তু ওটাকে মুখ্যম সুযোগ করতে গিয়ে তোমার জীবন নষ্ট করে দিলাম তে। আমাকে মাফ করে দিও প্লিজ। আয়ু, আমি একটা আইডিয়া দিতে পারি। হ্যাঁ কাই, বলো। তেইহুন, তুমি বরং রেকর্ড করো, আর আয়ু পুনরায় জাঙ্কুককে ভালো না লাগার কথাটা বলুক, যেগুলো আজ পর্যন্ত জাঙ্কুককে বলতে পারেনি। গুড আইডিয়া। আমিও আর জাঙ্কুকের সামনে যেতে চাই না। তে, রেডি হও। রেকর্ড করা শেষ হলো। আশা করি এবার সব ভুল বোঝাবুঝি শেষ হবে তোমাদের মধ্যে। আজ আসি বোন। জানি না কি বলে তোমাকে ধন্যবাদ দেবো আয়ু আপু। ধন্যবাদ তোমাকে দেওয়া উচিত। আর পুনরায় মাফ চাইছি, মাফ করে দিও। আপুরা চলে গেল। কাই ভাইয়া আয়ু আপুকে কতটা সম্মান করে। এখন খারাপ লাগছিল জাঙ্কুক ভাইয়ার জন্য। বেচারার তো কোনো দোষ ছিল না। তবে সুগা ভাইয়ার এটা করা একদমই উচিত হয়নি। যদিও সে বন্ধুত্বের জন্য করেছে, কিন্তু তারপরও এটা একদমই ঠিক হয়নি। আমি নিজের রুমে এসে শপিং এর ব্যাগগুলো বিছানায় রাখলাম। সন্ধ্যার আগে বাড়িতে আসতে বলেছি, এত দেরি হলো কেন? আসলে আমি তখনই জাঙ্কুক একটা ঠাস করে চড় মারলো তের গালে। ভালো কথা শুনতে ভালো লাগে না, তাই না? আজ দেরি হওয়ার কারণ হলো আয়ু আপু। কি হয়েছে আয়ুর? ও কোথায়? ওর বড়কে কিছু করেছে? আজ ওকে মেরে ফেলবো। উনি ভালো আছেন ওনার বরের সাথে, আর আপু কখনো আপনাকে ভালোবাসেনি। তেইহুন, কি বলতে চাইছো তুমি? আমি সব বলছি, প্লিজ আপনি একটু শান্ত হন। তিনি বেডের উপর গিয়ে বসলেন, কেমন যেন পাগলের মতো বিহেভ করছেন। আমি তার পাশে বসে সব বললাম এবং রেকর্ডও শোনালাম। রেকর্ড শোনার সাথে সাথে তার চোখটা লাল হয়ে গেল। আমি আপনার পায়ে ধরছি, প্লিজ একটু শান্ত হন। সেদিন রাতে কোনো রকমে শান্ত করলাম তাকে। আমার কাছে শুয়েছিলেন, একদম আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে। সকালে তিনি নরমাল হলেও তার মুখটা আমার সহ্য হচ্ছিল না। এক রাতেই কেমন চেহারা ফ্যাকাশে হয়ে গেছে তার। চলেন, খেয়ে নেবেন। আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে, আমাকে ক্ষমা করা যায় না? এসব কি বলছেন আপনি? আমি কিচ্ছু মনে করিনি। আপনার জায়গায় আমি হলেও একই কাজ করতাম। আমাকে প্লিজ ক্ষমা করো। কিছু শর্ত পালন করলে আমি মাফ করব। আমি রাজি, বলো কি শর্ত? এখন আপাতত আপনি খাবেন, আর বাকিটা পরে বলবো। তিনি আমার পিছু পিছু চলে গেলেন ডাইনিং টেবিলে। আজ আমি নিজের হাতে তাকে খাইয়ে দিলাম। তিনি আর আজ অফিসে গেলেন না। একটু একা থাকতে চাই, তাই আমিও আর বাধা দিলাম না। তাকে নিয়মিত খাবার খাওয়ানো, এটাই ছিল আমার একমাত্র কাজ এখন। কিন্তু জাঙ্কুকের তেমন কোনো পরিবর্তন হলো না। এরই মধ্যে আয়ু আপু আমার সাথে দেখা করতে চেয়েছে। আমি ওয়েট করছি তার জন্য। আজকে তিনি একাই আসলেন। কেমন আছো তুমি? আর তিনি কোথায়? ভালো
আছি কাই অফিসে। তো জাঙ্কুকে কোনো পরিবর্তন হলো? আমার হয়তো কপাল খারাপ, এখনো তিনি আগের মতোই আছেন। জানতেই হোক যে তার হিংসা একটা মানুষকে ধ্বংস করে ফেলে। আমি ভেবেছিলাম তার সাথে কথা বলবো না, বাড়িতে এসেছিল, বাড়িতে এসে অপমান করে গেছে আমার হাজবেন্ডকে। কি? হ্যাঁ, আমার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই হয়তো অপমানের পরিমাণটা বেশি করে ফেলেছি। এরই মধ্যে এত কিছু করে ফেলেছেন তিনি। হয়তো ফোনে কথা বলতে পারতাম, বাট শেষ দেখাটা করতে আসলাম। শেষ দেখা মানে? শেষ দেখা। জাঙ্কুককে এখন আমি অনেক ঘৃণা করি জানো। এমন কথা বলেছে আমাদেরকে যা হয়তো প্রকাশও করতে পারবো না। আমরা ইউরোপে চলে যাচ্ছি আগামী সোমবারে। জানি না তেইহুং আর কখনো দেখা হবে কিনা। এতটুকুই বলবো, আমার মনে হয় না তোমাদের সংসারটা আর হবে। ও তোমার জীবন শেষ করে দেবে দেখো। আচ্ছা বোন, আজকে আসে। আচ্ছা, চলে যাচ্ছ ভালো কথা, কিন্তু যোগাযোগ রেখো। অবশ্যই। এই বলে আয়ু আপু চলে গেল। হয়তো তারও শ্বশুর বাড়ি থেকে অনেক কথা শুনতে হয়েছে। তবে আসলেই কাই ভাইয়া আপুকে অনেক ভালোবাসেন, না হলে পরিবার থেকে কেউ আলাদা হয়? আমিও এইসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসলাম। প্রায় 3 মাস হতে আসলো আমার বিয়ে হওয়ার, কিন্তু এখনো জাঙ্কুকের কোনো পরিবর্তন হলো না। আমি আমার দিক থেকে চেষ্টা করে যাচ্ছি জাঙ্কুক ভাইয়াকে নিজের করে পাওয়ার, কিন্তু তার বিনিময়ে পাচ্ছি শুধু অবহেলা। শুনুন, কি হয়েছে? একটু আমার পরিবারের সাথে কথা বলতে দেন প্লিজ। কখনো না। আপনি কি সেই জাঙ্কুক ভাইয়া যাকে আমি ভালোবাসতাম? আমি কি এমন পাপ করেছি বলতে পারবেন? ভালোবাসা কি পাপ ছিল? আয়ু আপু ওই ঘটনা দেখে বিয়ে ভেঙে দিল, কারণ সে আপনাকে ভালোবাসতো না। আপনি সেটা নিয়ে আমাকে কষ্ট দিচ্ছেন সবকিছু জানার পরেও। যে আপনাকে ভালোবাসে না তার জন্য আপনি আপনার ওয়াইফকে কষ্ট দিচ্ছেন। কেন আমার ভালোবাসা দেখছেন না? আপনার কি চোখে কালো পট্টি বাঁধা? না আমাকে বাঁচতে দিচ্ছেন, না মরতে। আপনি আপনার পরিবার দুটোরই একজন আমার সাথে কথা বলেন না। কি মনে করেন আমি কি রোবট? তুমি কি চুপ করবে? না, আজ আমি বলবো, আপনি শুনবেন। না করতে দেন পরিবারের কারোর সাথে কথা বলার সুযোগ। না ভালোবাসেন নিজে। অনেক হয়েছে। আয়ু আপু ঠিকই বলেছে, আমাদের সংসার হাজার চেষ্টা করলেও হবার নয়। একটা সংসার টিকাতে দুজনের ইচ্ছা লাগে, যা আপনার ভেতরে নেই। আমি আপনাকে ডিভোর্স দিতে চাই, আর একটা মিনিটও আপনার বাসায় আর আপনার মুখ দেখতে চাই না। এই বলে আমি আমার রুমে চলে আসলাম, লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। তারাও তো এটাই চাই, তাই কোনো রকম আটকানোর চেষ্টা করলো না। আমি এখন কোথায় যাব? বাড়িতে যে মানুষগুলো আমাকে বিক্রি করে দিয়েছে তাদের কাছে তো কখনোই না। আমি আয়ু আপুকে ফোন করলাম, তারাও আমার কথা শুনে অনেক কষ্ট পেলেন। তিনি একটা ফ্ল্যাটের চাবি দিলেন তার ভাইকে পাঠিয়ে। আমিও সেই বাড়িতেই উঠলাম। আমার দায়িত্ব নিলেন সেই ভাইয়াটা। আমি রুমে এসে শাওয়ার নিয়ে চলে গেলাম ব্যালকনিতে। শুধুমাত্র একটা ভালোবাসা আমার জীবনকে শেষ করে দিল। কি ভেবেছিলাম আর কি হলো? আমি তো এমন ছিলাম না, এত ভালো রেজাল্ট করলাম, আর এখন জীবনের লক্ষ্যই ভুলে গেছি। যে জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসতাম সে কত ভালো ছিল, তার থেকেও ভালো ছিল তার মুচকি হাসিটা। আর এখন সে কোথায় গেল? তার কথা ভাবতে ভাবতে কি যেন মাথায় আসতেই ফোন করলাম। প্রথমবার রিং হতে হতেও কেটে গেল, তারপর ফোন দিতেই ফোনটা ধরলো। হ্যালো, কে বলছেন? হার্টবিট ফাস্ট হয়ে গেল। আমি ফোনটা কেটে দিলাম। এতদিন হয়ে গেল তার সাথে সম্পর্ক হয়েছে, সম্পর্ক ভালো না তাই বলে কি ফোন নাম্বারটা সেভ করতে নেই? আবারও ফোন আসলো আমার ফোনে। আমি কেটে দিয়ে সাইলেন্ট করে রাখলাম ফোনটা। তারপর আকাশের দিকে তাকালাম। প্রথম কাজ একটা চাকরি ম্যানেজ করা, দেন পরিবারের মানুষগুলোর কাছে যাব, গিয়ে কয়েকটা প্রশ্ন করব তাদের। সকালে উঠে ফ্রেশ হয়ে আমি ফোনটা হাতে নিলাম। কল লিস্ট আর মেসেজ দেখে আমি অবাক। 120টা ফোন আর 56টা মেসেজ, তাও আবার জাঙ্কুকের নাম্বার থেকে। মেসেজে নানা রকম সরি দিয়ে বার্তা পাঠানো। হঠাৎই কলিং বেলটা বেজে উঠলো। আমি গিয়ে গেট খুলে আর এক দফা শক খেলাম। জাঙ্কুক ভাইয়া। তিনি সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলেন, সাথে গেটটাও আটকে দিলেন। কি করছেন আপনি? আপনি ছাড়ুন। ভালোবাসি আমি তোমাকে। আমি আগে জাঙ্কুক হয়ে যাব। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। অনেক আশা নিয়ে এসেছি আমি, আর যদি ফিরিয়ে দাও আজকেই আমার শেষ দিন। আপনি আমার ঠিকানা পেলেন কিভাবে? আমি আয়ুর কাছ থেকে নিয়েছি, আর ওর কাছে ক্ষমাও চেয়েছি। আমি যে ভালোবাসি তোমায়। আমাকে একটু টাইম দিন প্লিজ। না, তুমি এক্ষুনি বাসায় যাবে বলেই আমাকে কোলে নিয়ে হাঁটা শুরু করে। কি করছেন আপনি? নামান সবাই দেখছে। দেখুক। গাড়িতে বসে আমাকে বাড়িতে নিয়ে গেল। যেতে যেতে দুপুর গড়িয়ে গেল। কেমন যেন পাগলের মতো ব্যবহার করছেন তিনি।
শ্বশুর শাশুড়ি আমার কাছে এসে মাপ চাইলেন, রুমের ভেতরে নিয়ে গেলেন আমাকে। সেই রুমটা পুরো পরিবর্তন। অন্ধকারাচ্ছন্ন থাকা রুমটা এখন আলোকিত হয়ে উঠেছে, সাথে নানা রকম ফুল দিয়ে সাজানো হয়েছে। তারপর চাঙ্কুক পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে কানের কাছে বলল, দ্বিতীয় না, প্রথম স্ত্রী তুমি আমার, তাই আগের দিনগুলো যত তাড়াতাড়ি ভুলতে পারবে ভুলে ফেলো। না না থাক, ভোলার দরকার নেই, ভালোবাসা দিয়ে এমনিতেই ভুলিয়ে দেব।